গণমাধ্যমে আঘাত, জুলাই যুদ্ধের ওপরে আঘাত বলেছেন মির্জা ফখরুল। সরকারের ভেতর থেকে মব প্রশ্রয়ের অভিযোগ রাজনীতিক ও নাগরিক সমাজের। ভোটার হতে 27 ডিসেম্বর আবেদন করবেন তারেক রহমান। দেশে আসা উপলক্ষে বাড়ানো হয়েছে নিরাপত্তা, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভিসা ইস্যু বন্ধ। কলকাতায় ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ। কেরালায় বাংলাদেশি সন্দেহে হিন্দু যুবক হত্যা। ভোটাধিকার কারো দয়া নয়, নাগরিক অধিকার বললেন প্রধান উপদেষ্টা। ভয়হীন একটি নির্বাচনের পরিবেশ নিশ্চিতের অঙ্গীকার। এবার খুলনায় দুর্বৃত্তের হামলার শিকার এনসিপির শ্রমিক নেতা মোতালেব শিকদার, মাথায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। গণমাধ্যমে হামলাকে গণতন্ত্রের উপর হামলা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মব সন্ত্রাসকে সরকারের একটি অংশ প্রশ্রয় দিচ্ছে, একটি বিশেষ রাজনৈতিক মহল যোগাচ্ছে সমর্থন, এমন অভিযোগ রাজনীতিবিদদের। নাগরিক সমাজ বলছে জননিরাপত্তায় ব্যর্থ হয়েছে ইউনূস সরকার। রিপোর্ট করছেন নাবিল জাহাঙ্গীর। দেশের চলমান মব ভায়োলেন্স ও গণমাধ্যমের ওপর হামলার প্রতিবাদে সোমবার নাগরিক সমাজ, মানবাধিকার কর্মী, সাংবাদিক সমাজ ও রাজনীতিবিদদের সাথে যৌথ প্রতিবাদ সভা করে সম্পাদক পরিষদ ও সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব। এ সময় দেশের গণতান্ত্রিক উত্তরণে গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে গণমাধ্যমের উপর হামলার তীব্র নিন্দা জানান সাংবাদিকরা। 26-27 জন ছাদে আটকে ছিল এবং ফায়ার ব্রিগেডকে আসতে দেওয়া হয় নাই। এটার মানে কি? They didn't only want to burn the building, they wanted to murder. তার বিরুদ্ধে যদি মাথা উঁচু করে না দাঁড়ায়, শুধুমাত্র সংগঠনগুলি ধ্বংস হবে তা নয়, গোটা সমাজ ব্যবস্থা, সমাজের উন্নতির সমস্ত সম্ভাবনা রুদ্ধ হবে বলে আমরা বিশ্বাস করি। হামলার এই ঘটনাকে দেশের গণতন্ত্র এবং জুলাইয়ের চেতনার উপর হামলা বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে ডেইলি স্টার নয়, প্রথম আলো নয়, আজকে গণতন্ত্রের উপর আঘাত এসেছে। আমার স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার, আমার কথা বলার যে অধিকার, তারপর আবার আঘাত এসেছে। জুলাই যুদ্ধের উপর আঘাত এসেছে। আমরা যারা আমাদের বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে দেখতে চাই, তাদেরকে আজকে শুধু সচেতন হলে চলবে না, রুখে দাঁড়াতে হবে। ওসমান হাদি হত্যা, গণমাধ্যমে আগুন, লক্ষ্মীপুরে আগুনে পুড়িয়ে শিশু হত্যা ও ময়মনসিংহে ধর্মীয় উস্কানিতে গাছে ঝুলিয়ে হত্যার ঘটনাকে এক সূত্রে বাঁধা এবং সরকার ও রাজনৈতিক দলের মদতপুষ্ট বলে মন্তব্য করেন রাজনীতিবিদ ও দেশের বিশিষ্ট নাগরিকরা। এই যে বাংলাদেশের মানুষ জাতীয় নিরাপত্তার ঝুঁকির সম্মুখীন, এটি নিয়ে কি এই কর্তৃপক্ষ কোনো আলোচনা করেছেন? তাদের মধ্যে কোনো সমন্বয় আছে? সরকারের ভিতরের একটা অংশের এখানে সংশ্লিষ্টতা রয়েছে। সমাজে এটার পক্ষে সম্মতি তৈরি করা হয়েছিল অনেক দিন ধরেই এবং এটার সাথে রাজনৈতিক ব্যাকআপও আছে। আয়েশা আক্তার, সে ছোট্ট 7 বছরের মেয়েটি, তাকে পুড়িয়ে মেরে ফেলা হলো। ময়মনসিংহে দীপুচন্দ্র দাস, তাকে পুড়িয়ে মেরে ফেলা হলো। আমরা কি বানাচ্ছি বাংলাদেশে? কেন বানাচ্ছি? 200-500 লোক নিয়ে তারা যা তাণ্ডব ঘটিয়ে যেতে পারছে, এটা ঘটতে পারছে কেননা রাজনৈতিক দলের অনৈক্যই আমাদের মধ্যে এই জায়গা তৈরি করছে। এদের উপর, সংবাদপত্রের উপর, মিডিয়ার উপর, এমনকি গুরুত্বপূর্ণ খুবই সিনিয়র সম্পাদকদের উপর হামলা হয়েছে। এই ধারাবাহিকতায় এসে এটা ফুল স্টপ হবে, এটা আমরা আশা করি। পরে মব ভায়োলেন্সে জড়িতদের বিচারের দাবিতে হোটেল সোনারগাঁয়ের সামনের রাস্তায় মানববন্ধনে সাংবাদিক, রাজনীতিবিদদের সাথে যোগ দেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। এটিকে আরেক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ যখনই জিয়াউর রহমানের দেখানো পথ থেকে সরে গেছে তখনই বিপর্যয়ে পড়েছে। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবির উদ্যোগে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি, উন্নয়ন নীতি ও ফারাক্কা চুক্তি নিয়ে প্রকাশিত 3টি বইয়ের প্রকাশন অনুষ্ঠানে তিনি কথা বলেন। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের পররাষ্ট্রনীতি, বহুদলীয় গণতন্ত্র, গণমাধ্যমের স্বাধীনতা নীতিকে ধারণ করে বাংলাদেশ এগিয়ে যাবে বলে অনুষ্ঠানে মন্তব্য করেছেন শিক্ষক, রাজনীতিবিদ ও সাংবাদিক সহ বিশিষ্টজনেরা। বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমানের নীতি আদর্শকে ধারণ করে দেশকে এগিয়ে নেবে তার দল।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নবগঠিত কমিটি। সংগঠনটির আহ্বায়ক কমিটিতে ১ নম্বর সদস্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জিয়ার মাজারে শ্রদ্ধা শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মবক্রেসি বন্ধ করতে না পারলে জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে। রিপোর্ট করছেন নিয়াজ মাকদুম। সকাল ১১টা থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির কাছে। দুপুর ১২টার দিকে সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও মুক্তিযুদ্ধের প্রজন্মের নবগঠিত কমিটির আহ্বায়ক, ঢাকা ৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, সদস্য সচিব কামরুজ্জামান নান্নু সহ নেতাকর্মীরা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে মবক্রেসির সমালোচনা করেন রিজভী। কথা বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়েও। এই যে দলবদ্ধভাবে আক্রমণ, এই যে মব, এই যে উচ্ছৃঙ্খল জনতা, তারা নানা ইস্যুতে নানা ইয়েতে তারা আক্রমণ করছে, প্রতিষ্ঠান ভাঙছে, একের পর এক যে সমস্ত কর্মগুলো হচ্ছে এইটা গণতন্ত্রের বিরোধী কর্মকাণ্ড। মবক্রেসি বন্ধ করতে হবে, বন্ধ করে মানুষের মধ্যে শান্তি, সুস্থি এবং ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচন, এই নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। ৭১কে হেয় না করার আহ্বান জানান ইশরাক হোসেন। গত ৫৪ বছরেও দেখি নাই যে মুক্তিযুদ্ধকে হেয় প্রতিপন্ন করে, একেবারে পাবলিকলি যেভাবে হেয় প্রতিপন্ন করে এবং সম্পূর্ণ মিথ্যা বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। শুধু কেবলমাত্র ৭১ একটি দলের যে ভূমিকা ছিল সেই ভূমিকাটিকে আড়াল করার জন্য এটি অত্যন্ত নিন্দনীয়। আমরা শুরু থেকেই বলে আসছি যে হাসিনার দোসরদেরকে নিয়ে এই বর্তমান সরকার তারা সংসার করে আসছে। অভিজ্ঞ রাজনীতিবিদরা বারে বারে বলেছেন প্রশাসনের সংস্কার দরকার। গেল ২৪ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কর্তৃক জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ১৫১ সদস্যের কমিটির মধ্যে ১০১ জনের নাম ঘোষণা করা হয়। ঘোষিত আহ্বায়ক কমিটিতে মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে ১ নম্বর সদস্য রাখা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। নিয়াজ মাকদুম, বাংলা ভিশন, ঢাকা। ভোটার হতে আগামী ২৭ ডিসেম্বর আবেদন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা জানান। সালাউদ্দিন আহমদ বলেন, মনোনয়নপত্রের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি বিষয় নিয়ে সিইসির সঙ্গে আলোচনা হয়েছে। আরপিওতে বিধি না থাকা সত্ত্বেও তারেক রহমানের জামিনে মুক্ত হওয়ার সার্টিফাইড কপি দেওয়ার কথা বলেছে কমিশন। সে বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে বিএনপি। তবে মনোনয়নপত্রের সাথে জামিনের সার্টিফাইড কপি যাতে দেওয়া না লাগে সে বিষয়ে কমিশনকে জানিয়েছেন তারা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ চায় বিএনপি। আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই উন্নতি হবে বলে আশা বিএনপির সিনিয়র নেতার। মামলার বিষয়ে তথ্য দেওয়া। ২৫ তারিখ হচ্ছে বৃহস্পতিবার, শুক্রবার হচ্ছে ২৬ তারিখ, শনিবার ২৭ তারিখ নির্বাচনকালীন এই সময়ে নির্বাচন কমিশনের অফিস সব খোলা থাকে। সেই দিনই এই ভোটার হওয়া, আইডি কার্ড বা ভোটার আইডি বা ন্যাশনাল আইডি হওয়া সংক্রান্ত যা কিছু আছে তিনি এই ২৭ তারিখে করবেন। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু থাকুক কামনা করি, আশা করি। সরকারকে আমরা আহ্বান জানিয়েছি এবং জনগণও চায় এবার উৎসবমুখর পরিবেশে স্বাধীনভাবে মুক্তভাবে ভোট দিবেন। তো সুতরাং আশা করি আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রম উন্নতি হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে সরকারের তরফ থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছেন তারা। সোমবার বিকেলে ৩০০ ফিট এলাকায় সার্বিক প্রস্তুতি পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন মির্জা আব্বাস। তিনি বলেন, দলের কোনো নেতাকর্মীকে আহ্বান না করলেও লাখো মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেখানে যাবে। আর দিনটিকে ঐতিহাসিক এবং স্মরণীয় করে রাখতে চান নেতারা। মোহাম্মদ সেলিমের তোলার ছবিতে আরও জানাচ্ছেন শুভ মাহফুজ। এত আয়োজন আর এত সব প্রস্তুতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে। ২৫ ডিসেম্বর দেশে পৌঁছে প্রথমেই তিনি যাবেন মাকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। এরপর বিকালে এই ৩০০ ফিট এলাকায় একটি সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেয়ার কথা রয়েছে তারেক রহমানের। এখানেই দেয়া হবে দলমত নির্বিশেষে সংবর্ধনা, তারই প্রস্তুতি চলছে।
সোমবার বিকেলে ৩০০ ফিট সড়কে এই মঞ্চ পরিদর্শনে আসেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। জানান, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিনটিকে ঐতিহাসিক রূপ দিতে চান তারা। গত 17 বছর উনি বাংলাদেশের জন্য যে কষ্ট করেছেন, বাংলাদেশের মানুষের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, সেটাকে মনে রেখে তার প্রতিদান মানুষ 25 তারিখ থেকে দেওয়া শুরু করবে। সেই জন্য আমি বলছি যে ইনশাল্লাহ উনি এয়ারপোর্টে নামার পরপরই বাংলাদেশের মানুষের যে বিস্ফোরণ হবে, সেটা এই পুঞ্জীভূত ভালোবাসা, পুঞ্জীভূত শ্রদ্ধা, সেটা একটা রিফ্লেকশন হবে 25 তারিখে। যার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এদেশের সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে ওই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, সেই মানুষ, সেই দেশবাসীর প্রতি তিনি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন এবং সেই প্রতিমধ্যে তিনি বাংলাদেশের মানুষের কাছে তার ধন্যবাদ এবং কৃতজ্ঞতার মাধ্যমে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আমাদের প্রস্তুতি সম্পন্ন সকল বিষয়ে। আমরা যেই বিষয়গুলি যখন সামনে আসছে, ছোটোখাটো বিষয়, এগুলি নিয়ে আমরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত দিচ্ছি। ব্যাপক লোকজন আসবে, লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে ইনশাল্লাহ। সেটা আমরা যাতে সুশৃঙ্খলভাবে থাকে মানুষ, সেটা আমরা মহানগর বিএনপি সহ আমরা যারা নেতৃবৃন্দ আছি, ইনশাল্লাহ আমরা সেটা কন্ট্রোল করতে পারবো। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানান, পুরো জাতি একটা শঙ্কার মধ্যে থাকলেও তারেক রহমানের আগমনকে ঘিরে সরকারের তরফ থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছে বিএনপি। লাখো মানুষের সমাগমের পরিকল্পনা আমরা করি নাই, যদি লাখো মানুষ সমাবেত হয়ে যায় সেটা তো আমাদের কিছু করার নাই, তাই না? এখন অ্যাক্টিং চেয়ারম্যান আসবে, দেশে মানুষের একটা জাগরণ তো আছে, সেই জাগরণের প্রতিফলন এখানে ঘটবে, এটা আমরা আশা করি। কিন্তু এটার জন্য যে আমাদের খুব একটা মানে ওই যে মানুষ আনার পরিকল্পনা, সেমন কোনো পরিকল্পনা আমাদের নাই, তবে আমরা আশা করছি যে এখানে মানুষের সমাগম ঘটবে। মির্জা আব্বাস বলেন, দেশে এসে রাজনীতির মোড় ঘুরিয়ে দেবেন তারেক রহমান। তাকে দেখতে লাখো মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে। সচিবালয়ে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি জানান, হাদি হত্যার খুনিদের অবস্থান জানলে গ্রেফতার করত আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তা ঝুঁকিতে থাকা প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদক সহ 20 জনকে সরকারি বন্দুকধারী বা গানম্যান দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। জিয়াল হক সবুজের রিপোর্ট। সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে তিনি সাংবাদিকদের জানান, কোনো হিট লিস্ট দেখে নয়, নিরাপত্তা ঝুঁকিতে থাকা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গানম্যান দেয়া হচ্ছে। পত্রিকার 2টি সম্পাদকের নিরাপত্তার জন্য গানম্যান দেওয়া হয়েছে এবং তাদের বাসায় নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। ময়মনসিংহের পোশাক শ্রমিককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আগামী 25শে ডিসেম্বর 2025 তারিখে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আগমন উপলক্ষেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডেভিল হ্যান্ড ফেজ 2 অপারেশনের অংশ হিসাবে 2000 চেকপোস্ট বসানো হয়েছে। এর মধ্যে বিভিন্ন স্থানে প্রাইভেট কার, মোটরসাইকেল তল্লাশি করা হচ্ছে এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি খুনের ঘটনা তদন্তে বেশ কিছু অগ্রগতির তথ্য দেন তিনি। তবে খুনিরা দেশে নাকি ভারতে পালিয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানাতে পারেননি তিনি। জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। এখন যদি কোথায় আছে হলে তো তারা ধরে ফেলতাম। এখন হলো উনি বৈধ পথে যায় নাই, এখন অবৈধ পথে গেছে কিনা এটা তো আমি বলতে পারবো না। 2টি গণমাধ্যমে হামলা ও আগুনের ঘটনায় এ পর্যন্ত 17 জনকে গ্রেপ্তারের তথ্য দেন তিনি। তবে তার পদত্যাগের গুঞ্জন নিছকই গুজব বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ও আচ্ছা, পদত্যাগ করলে তার এখানে বসতাম না। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় সরাসরি জড়িত 17 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে এদের শনাক্ত করা হয়েছে বলে জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার SN মোহাম্মদ নজরুল ইসলাম। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে হামলার ঘটনায় বেশ কিছু আলামত জব্দের কথাও জানিয়েছেন নজরুল ইসলাম। ভিডিও ফুটেজ দেখে এ পর্যন্ত মোট 31 জনকে শনাক্ত করা হয়েছে বলেও তিনি জানান। তবে হামলা না ঠেকানোর ব্যর্থতা নিতে পুলিশ রাজি নন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, সহিংসতা পরিহার করতেই অ্যাকশনে যায়নি পুলিশ বা কোনো গুলি করেনি তারা। পুলিশের মূল লক্ষ্য ছিল হতাহত এড়ানো। নগরবাসীকে নিরাপত্তা দিতে ডিএমপি সক্ষম বলেও দাবি করেছেন তিনি।
আমরা যদি ওখানে অ্যাকশনে যেতাম তাহলে গুলি হইতো, 2-4 জন মারা যেত। পাল্টা তারা পুলিশকে, আমার ওখানে যে পুলিশ ফোর্স ছিল, পুলিশ ফোর্সের উপর আক্রমণ করত এবং আমরা জানি না যে তাদের মনের ভিতরে কি ছিল। যদি পুলিশ 2-4 জন সদস্য আমার সেদিন নিহত হইতো, তাহলে আপনারা জানেন যে পুলিশ জাস্ট 1 বছর আগে বিরাট একটা ট্রমা থেকে আমরা তাদেরকে এই পর্যায়ে নিয়ে আসছি। সামনে ইলেকশন, এই পুলিশের যদি আবার নতুন করে ক্যাজুয়ালিটি হয়, এই পুলিশটাকে দিয়ে আমি সামনে আগাইতে পারবো না, যে কারণে ওখানে আমরা অ্যাকশনে যেতে পারি নাই। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশন থেকে সব ধরনের কনসিউলার সেবা ও ভিসা দেওয়া স্থগিত করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এসব সেবা বন্ধ থাকবে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। গত শনিবার রাতে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ করে চরমপন্থী সংগঠন অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার 20 থেকে 25 জনের একটি দল। তারা সেখানে প্রায় 20 মিনিট অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেয়। পাশাপাশি তারা ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকেও হুমকি দেয়। এই ঘটনা নিয়ে রবিবার বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছিলেন, দিল্লিতে কূটনৈতিক এলাকার ভেতরে বাংলাদেশ মিশনের অবস্থান খুবই নিরাপদ স্থানে। সেখানে হিন্দু চরমপন্থীরা ওই এলাকার মধ্যে আসতে পারবে কেন? তাহলে তাদের আসতে দেওয়া হয়েছে, এমন ঘটনা প্রত্যাশিত নয়। এই ঘটনার পর থেকে দিল্লিতে হাই কমিশনারের পরিবার ঝুঁকি বোধ করছে এবং হুমকি অনুভব করছে বলেও জানান তৌহিদ হোসেন। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে কলকাতায় পার্ক সার্কাসে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ করেছে কংগ্রেস নেতাকর্মীরা। এদিকে ভারতের কেরালায় বাংলাদেশি সন্দেহে পিটিয়ে মারা হয়েছে এক হিন্দু যুবককে। নিহত শ্রমিকের নাম রাম নারায়ণ। ছত্তিশগড়ের শক্তি জেলার 31 বছর বয়সী ওই যুবক কাজের সন্ধানে কেরালার পাল্লাকারে গিয়েছিলেন। 8 এবং 10 বছর বয়সী 2টি ছেলে রয়েছে তার। বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যা করা ওই যুবকের পরিবারকে 10 লাখ রুপি ক্ষতিপূরণ এবং দোষীদের শাস্তির আওতায় আনার আশ্বাস দিয়ে 5 জনকে গ্রেফতার করেছে কেরালা রাজ্য সরকার। গত 17 ডিসেম্বর এক আত্মীয়ের সঙ্গে ঘুরতে বের হয়ে পথ হারিয়ে ফেলেন ওই যুবক। সন্দেহের বশে জিজ্ঞাসাবাদের পর তাকে বাংলাদেশি আখ্যা দিয়ে পিটিয়ে মেরে ফেলে স্থানীয়রা। এদিকে নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে হামলা এবং হুমকির দ্বিতীয় দিন পশ্চিমবঙ্গের পার্ক সার্কাসে বিক্ষোভ হয়েছে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর ক্রমাগত নির্যাতন, মন্দির ভাঙচুর, লুটপাট এবং হিন্দু যুবকের গণধোলার অভিযোগ তুলে এই বিক্ষোভের ডাক দিয়েছিল কংগ্রেসের মাইনরিটি ডিপার্টমেন্ট এবং যুব কংগ্রেস। পুলিশ ব্যারিকেড দেয়ায় বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে। একই অভিযোগে বেঙ্গলি পরিষদের ডাকে আজ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে আসামের কয়েক জায়গায়। মিছিল হয়েছে জাগিরোড, লঙ্কা এবং বিজনী এলাকাতেও। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ভোটাধিকার কারো দয়া নয়, এটি নাগরিক অধিকার। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন শুধু সরকারের একার নয়, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার যে সংস্কার করেছে তা বাস্তবায়ন হলে আগামী বহু বছর পর্যন্ত দেশ নিরাপদে চলবে। তাই সংস্কার বিষয়ে গণভোটে হ্যাঁ সূচক ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। 7টি টিভিসি নির্মাণ করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট বিষয়ে প্রচারণা উপলক্ষে ভোটের গাড়ি সুপার ক্যারাভ্যান উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভিডিও কনফারেন্সে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নির্বাচনের দিন পর্যন্ত 64টি উপজেলায় 10টি ব্যতিক্রমী ক্যারাভ্যান চলবে। মানুষকে ভোট সম্পর্কে সচেতন করতেই এই উদ্যোগ বলেও জানান তিনি। ভোটাধিকার কারো দয়া নয়, এটি আমাদের সাংবিধানিক অধিকার। এই অধিকার প্রয়োগের মাধ্যমেই আমরা ঠিক করি ভবিষ্যৎ কোন পথে যাবে। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব। এই সুপার ক্যারাভান কেবল একটি গাড়িই নয়, এটি গণতন্ত্রের আনন্দবাণী বহনকারী ভোট। এটি জানিয়ে দেবে আপনার একটি ভোট কতটা গুরুত্বপূর্ণ। এটা মনে করিয়ে দেবে নিষ্ক্রিয়তা নয়, অংশগ্রহণেই গণতন্ত্রকে শক্তিশালী করে। তিনি বলেন, ভয় কিংবা বাধা থাকবে না এমন একটি নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। কথা বলেন গণভোট প্রসঙ্গেও। আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে থাকবে না ভয়, থাকবে না বাধা,
থাকবে কেবল জনগণের মুক্ত ও নির্ভীক মত প্রকাশ। সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। এবারের নির্বাচনে আপনি আরও একটা ভোট দেবেন, জুলাই সনদের ভোট। দীর্ঘ 9 মাস ধরে সকল রাজনৈতিক দলের সঙ্গে দিনের পর দিন বৈঠক করে এই সনদ তৈরি হয়েছে। এই সনদ দেশের মানুষ পছন্দ করলে দেশ আগামী বহু বছরের জন্য নিরাপদে চলবে বলে আমার দৃঢ় বিশ্বাস। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে সুপার ক্যারাভ্যানের উদ্বোধনকালে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অংশ নেন। আমরা বিশ্বাস করি অনেক বাধা আসবে, বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় যাক এটা যারা চায় না তারা নানা রকম বাধা সৃষ্টি করবে। আমাদের এই বাধা অতিক্রম করে নির্বাচনের দিকে আগাতে হবে। সরকার নির্বাচনের জন্য বদ্ধপরিকর। সরকার জানে জনগণও ভোট দিতে খুবই আগ্রহী, রাজনৈতিক দলগুলো নির্বাচনের পক্ষে আছে। এই সময় ইন্টারনাল বলেন বা অন্য রকম বলেন, সেখান থেকে যত চ্যালেঞ্জগুলো আসবে সেগুলোকে আমাদের মোকাবেলা করতে হবে, সেগুলোর জন্য বাড়তি প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। দেশের চাবি আপনার হাতে শীর্ষক এই ক্যারাভ্যানে প্রচারিত হবে সচেতনতামূলক নানা তথ্যচিত্র। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। শরীফ ওসমান হাদি নিহতের ঘটনায় প্রার্থীদের মধ্যে কিছুটা ভয়ের সৃষ্টি হলেও তা কেটে যাবে। নির্বাচন যত এগিয়ে আসবে, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ার সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি তত উন্নত হবে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে তেজগাঁও শিল্প এলাকায় ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালটের কার্যক্রম পরিদর্শন করে তিনি সব কথা বলেন। সিইসি বলেন, ইসির প্রতি সবার আস্থা রয়েছে, দেশের মানুষ সুন্দর সুষ্ঠু নির্বাচন চান। গত 54 বছরে এই প্রথম পোস্টাল ব্যালটে ভোটের ব্যবস্থা করা হয়েছে। ডাক বিভাগের সহযোগিতায় যারা দেশের বাইরে রয়েছেন, যারা ভোটের কাজে ব্যস্ত থাকবেন এবং যারা কারাগারে থাকবেন তাদের ভোটের ব্যবস্থা করা হয়েছে। প্রায় 6.25 লাখ মানুষ পোস্টাল ব্যালটে ভোটের জন্য রেজিস্ট্রেশন করেছেন। প্রবাসী ভোটারদের জন্য রেজিস্ট্রেশনের আর 3 দিন সময় রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। সবাই দেশের মঙ্গল চায়, ভোটাররাও চায়। কালকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আপনি দেখেছেন, সব বাহিনীর প্রধানরা একসাথে জাতিকে আমরা একটা মেসেজ দিয়েছি যে আমরা সবাই এক, ইলেকশনের ব্যাপারে সবাই এক, আমরা সুন্দর নির্বাচন সবাই চাই, সবাই মিলে আমরা ইনশাল্লাহ এটা করবো। স্যার, প্রার্থী ভোটাররা তো ভয় পাচ্ছে স্যার হাদি ঘটনার পরে, তাদের কিভাবে আশ্বস্ত করবেন? এটা অসুবিধা নেই, এটা কেটে ভয় কেটে যাবে ইনশাল্লাহ, চিন্তা করেন ভয় কেটে যাবে। দিন যতই ভোটের দিন ঘনিয়ে আসবে আপনারা দেখবেন ইনশাল্লাহ আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে। জাতীয় নির্বাচনের আগে ওসমান হাদির বিচার নিশ্চিত করতে হবে। এর আগে কোনো নির্বাচন হবে না বলে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি করে দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। তিনি বলেন, ওসমান হাদির হত্যাকারী কারা সেটা না জানিয়ে তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে চলে যাওয়া যাবে না। দুপুরে রাজধানীর শাহবাগে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করে হাদি হত্যার বিচার করতে হবে। হত্যাকারীদের ধরতে প্রয়োজনে এফবিআইয়ের সহযোগিতা নেওয়ার আহ্বানও জানানো হয়। অভিযোগ করা হয়, খুনিরা কোথায় আছে সেই বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই। এ নিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের আগে হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন নেতারা। এক ধরনের কথা বলছেন, এই বলছেন খুনি ভারতে পালিয়ে গেছে, আবার এই বলছেন যে খুনি দেশে আছে। বাংলাদেশের গোয়েন্দা সংস্থার আসলে কাজ কি? ওসমান হাদির বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে স্বাধীনতার সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার যে লড়াই, সেটাকে আসলে কন্টিনিউ করা যাবে না। তারা বলেছে আগামীর যেই নির্বাচন, সেই নির্বাচনকে যদি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হয় তাহলে নির্বাচনের পূর্বেই ওসমান হাদির খুনের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করা দরকার। জাতীয় নাগরিক পার্টি এনসিপির শ্রমিক সংগঠনের খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। দুপুরে সোনাডাঙ্গায় গাজী মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় এই হামলা হয়। তার চিকিৎসা চলছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। আতের পারভেজের তথ্য নিয়ে সিরাজুম মনির শুভর ডেস্ক রিপোর্ট থাকছে। খুলনায়
জাতীয় নাগরিক পার্টির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মোতালেব শিকদারকে গুলি করা হয়েছে সোনাডাঙ্গা এলাকার একটি বাসায়। এনসিপি নেতারা জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে খুলনায় দলের একটি বিভাগীয় শ্রমিক সমাবেশ হওয়ার কথা। এ নিয়ে কাজ করছিলেন মোতালেব। স্থানীয়রা বলছেন, রাজনৈতিক নয়, ঘটনার পেছনে রয়েছে পারিবারিক কারণ। নিঃসন্দেহে এটা আসলে রাজনৈতিক হামলা। সারা দেশে গতকাল এনসিপির আমাদের কয়েকজনকে কোপানো হয়েছে, একজনকে মিরপুরে কোপানো শুনেছেন আপনারা হয়তো। এরপরে হাদির যে বিষয়টা হলো, মানে এগুলো তো আসলে নিঃসন্দেহে নির্বাচন বানচাল করার জন্য একটা গোষ্ঠী চেষ্টা করছে। যারা গুলি করছে বা যে গুলি করছে ব্যক্তিগত কোনো শত্রুতার কারণে কোনো গুলি করাটা হয়নি। একমাত্র আমরা 100% এটা শিওর যে আওয়ামী ফ্যাসিস্ট যারা ছাত্রলীগ যুবলীগ এদের দ্বারাই ঘটনাটা ঘটছে। আপনারা সবাই মিলেই তদন্ত করে বলবেন, আমাকে তো এরকম কোনো শত্রু নেই। কে করছে কারা করছে তো বলতে পারতেছি। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে। যে ঘরটিতে ওরা কালকে রাত্রে 3 জন এসেছিল এবং আশেপাশে ওদেরকেও জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে এরা প্রায় সময় এখানে আসতো এবং বিভিন্ন ধরনের মাদক সেবন করত এবং বিভিন্ন মেয়ে মানুষও নিয়ে আসতো। ঘটনার পর যশোর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। জড়িতরা যেন বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে না পারে, সেজন্য বেনাপোল সীমান্তে চলছে ব্যাপক নজরদারি ও তল্লাশি। সিরাজুম মনি শুভ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার বিএনপিতে যোগ দিলেন ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের শরিক 12 দলীয় জোটের সমন্বয়ক এবং বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা। সোমবার বিকেল 4:30টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন তিনি। সঙ্গে ছিলেন শতাধিক নেতাকর্মী। এহসানুল হুদা জানান, তার জাতীয় দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করেছেন। এ সময় বিএনপি মহাসচিব জানান, আগামী নির্বাচন তার এই যোগদানের মধ্য দিয়ে আরও শক্তিশালী এবং বেগবান করবে, ভূমিকা রাখবে গণতান্ত্রিক আন্দোলনেও। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বরিষ্ঠ নেতৃত্বের প্রতি তারা আস্থা প্রকাশ করে এবং একই সঙ্গে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে 19 দফা কর্মসূচি এবং আদর্শ তার প্রতি আস্থা রেখে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তারা আজকে এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যেই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন। আমরা আশা করছি যে তাদের এই বিএনপিতে যোগ দেওয়া বিএনপিকে আরও শক্তিশালী করবে এবং একই সঙ্গে আমাদের যে গণতন্ত্রের জন্য সংগ্রাম তাকে আরও বেগবান করবে। আমরা আশা করব যে আগামী যে নির্বাচন সেই নির্বাচনেও তার এই যোগদান ইতিবাচক ভূমিকা রাখবে। জুলাই আন্দোলন কঠোরভাবে দমনের মূল পরিকল্পনাকারী ছিলেন গ্যাং অফ ফোরের অন্যতম 2 সদস্য সালমান এফ রহমান ও আনিসুল হক। তারাই জরুরি অবস্থা জারি করার পরামর্শ দেন শেখ হাসিনাকে। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় সালমান ও আনিসুলের বিরুদ্ধে এমন 5টি অভিযোগ ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। অভিযোগের 18-এর পর রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে আজ। আরও জানাচ্ছেন সৈকত সাদেক। জুলাই অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় বিচারের মুখোমুখি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসামরিক বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। অভিযোগ গঠনের শুনানিতে সোমবার ট্রাইব্যুনালে আনা হয় অভিযুক্ত এই 2 আসামিকে। আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন দমনে কারফিউ জারি করা এবং ব্যবসায়ীদের নিয়ে গণভবনে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে হত্যাকাণ্ডের সহায়তা সহ 5 অভিযোগ তুলে ধরেন চিফ প্রসিকিউটর। 4 জন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তার মধ্যে সালমান এফ রহমান, আনিসুল হক, মোহাম্মদ আলী আরাফাত এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই 4 জনে যাদেরকে গ্যাং অফ 4 নামে ডাকা হতো, তারা পরিকল্পনা করেছেন যে কিভাবে এই আন্দোলন দমনে কোথায় কিভাবে অপারেশন হবে, কি অস্ত্র ব্যবহার হবে, কিভাবে হত্যা করা হবে, কাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হবে এবং কিভাবে তাদেরকে জেলে রাখা হবে, রিমান্ডে নেওয়া হবে। এই সব কিছুর পরিকল্পনা এই 2 জন আসামির মধ্যে তারা করেছেন। তারা জরুরি অবস্থা জারির জন্য প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন। রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আসামি পক্ষের শুনানির জন্য 4 জানুয়ারি দিন ধার্য করে ট্রাইব্যুনাল। আমরা তাদের বিরুদ্ধে 5টি অভিযোগ গঠনের জন্য প্রেয়ার করেছি। আদালত সব কিছু দেখেছেন, শুনেছেন। আমরা আশা করছি ডিফেন্স সাইডের শুনানি শেষে এই আসামিগণের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন হবে এবং এরপরে আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হবে।
এদিকে ৫ আগস্ট চাংখারপুলে ৬ জনকে হত্যা মামলায় এদিন যুক্তিতর্ক তুলে ধরে প্রসিকিউশন। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। ঝুঁকির কারণে প্রার্থীরা স্বাভাবিক প্রচারণা করতে পারছেন না জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সকালে ঢাকা ১০ আসনে মনোনয়নপত্র তোলার পর তিনি এসব কথা বলেন। এ সময় সজীব ভুইয়া অভিযোগ করেন, জুলাই আন্দোলনের সামনের সারি নেতাদের টার্গেট করা হচ্ছে। খুনের শিকার ওসমান হাদির কথা উল্লেখ করে তিনি জানান, হত্যাকারীদের ধরতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে সরকার। জুলাই যোদ্ধা এবং প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন আসিফ। গত ১০ ডিসেম্বর উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আমরা শহীদ ওসমান হাদির মতো অবস্থা যেন আর কারো না হয় এবং এর মধ্য দিয়ে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করা, নির্বাচন বানচাল করা এবং বাংলাদেশকে একটা অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার সুযোগ যেন কেউ না পায়, সেটা সরকারকে নিশ্চিত করতে হবে। ঝুঁকির জায়গা থেকে যায়, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে টার্গেট করা হচ্ছে বলে আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পেরেছি, জানতে পেরেছি। বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ রাসায়নিক অস্ত্র কনভেনশনের ২৫তম সাধারণ সভা হয়েছে সশস্ত্র বাহিনী বিভাগের মাল্টিপারপাস হলে। বিএনএসসি-ডাব্লিউসির চেয়ারম্যান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান সভায় সভাপতিত্ব করেন। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা এবং বাহিনী থেকে বিএনএসসি-ডাব্লিউসির সর্বমোট ৪৩ জন সামরিক ও অসামরিক সদস্য এতে অংশ নেন। সভায় আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র কনভেনশন ও রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ আইন ২০০৬ বাংলাদেশের বিধিবিধান কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্য সংক্রান্ত সকল কার্যক্রম ও তফসিল বহির্ভূত স্বতন্ত্র জৈব রাসায়নিক দ্রব্য উৎপাদন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বিএনএসসি-ডাব্লিউসির সাথে অনলাইনে নিবন্ধনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। দেশে রাসায়নিক অব্যবস্থাপনাজনিত কারণে সম্প্রতি ঘটে যাওয়া মিরপুর, গাজীপুর ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নি দুর্ঘটনার ভয়াবহতা ও এ ধরনের দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট সকলের কার্যকরী ভূমিকার ব্যাপারে দেওয়া হয় নির্দেশনা। এছাড়াও দেশের সার্বিক রাসায়নিক নিরাপত্তা ব্যবস্থা সুসংহত করা ও রাসায়নিক দুর্ঘটনা মোকাবেলায় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আমদানিকারক, ব্যবহারকারী, কাস্টমস ও আইন প্রয়োগকারী সংস্থা সহ সংশ্লিষ্ট সকলকে যথাযথ কার্যকরী ভূমিকা পালন করার বিষয়ে চেয়ারম্যান বিএনএসসি-ডাব্লিউসি বিশেষ গুরুত্ব দেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকারীরাই দেশকে অস্থিতিশীল করতে গণমাধ্যমে হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। দুপুরে হাইকোর্ট প্রাঙ্গণে বিএনপির আইনজীবী সমিতির মানববন্ধনে এমন মন্তব্য করেন তিনি। সম্প্রতি বিচার বিভাগ এবং আসামিদের জামিন নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলের মন্তব্যের প্রতিবাদ জানান তিনি। বলেন, আইন উপদেষ্টার উচিত বিচার বিভাগ সম্পর্কে আরও সচেতনভাবে মন্তব্য করা। এ সময় বিএনপির অন্যান্য আইনজীবীরাও আইন উপদেষ্টার বক্তব্যের কঠোর সমালোচনা করেন। বাংলাদেশকে অস্থির যারা করতে চায়, যারা হাতির হত্যাকাণ্ডে জড়িত, তাদের কর্মকাণ্ড এগুলো অনৈতিকগুলো বন্ধ করতে হবে এবং সরকারের দাবি জানে যদি না পারেন খবর ছেড়ে দেন। আর যদি ঘরে থাকতে চান অবশ্যই আপনি এগুলো বন্ধ করতে হবে। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে হালুয়াঘাটে প্রাক বড়দিনের প্রীতি সম্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হয়েছে। প্রধান অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। সম্প্রীতির রাজনীতির অঙ্গীকার শীর্ষক এই আয়োজন করেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। সাম্প্রদায়িক সম্প্রীতি ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পক্ষে বিএনপির সুদৃঢ় অবস্থানের কথা উল্লেখ করেন সেলিমা রহমান। গারো সম্প্রদায়ের খ্রিস্ট ধর্মাবলম্বীদেরকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানান তিনি। বিএনপি ক্ষমতায় এলে সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের কল্যাণে আলাদা কর্তৃপক্ষ গঠনে দলের পরিকল্পনার কথাও জানান। অনুষ্ঠানে ইমরান সালেহ প্রিন্স বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে দেশের সকল ধর্ম ও জাতিগোষ্ঠীর উৎসবকে সম্মিলিত জাতীয় উৎসবে পরিণত করতে কাজ করবেন। ন্যায্য পাওনা এবং ক্ষতিপূরণ আদেশ শ্রম আদালতে মামলা দায়ের করেছেন এইচএসবিসি ব্যাংকের ছাঁটাই হওয়া ১০০ কর্মকর্তা কর্মচারী। সোমবার শ্রম আদালতের কোর্ট নম্বর ১-এ ১০০ জন কর্মকর্তা এবং কর্মচারীর পক্ষে আলাদা আলাদাভাবে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে এইচএসবিসি ব্যাংক রিটেল ব্যাংকিং বন্ধ করে দেওয়ায় ৩ শতাধিক কর্মীকে ছাঁটাই করা হয়। এই সকল কর্মী জীবন জীবিকার ঝুঁকির মধ্যে পড়েছেন, তাদের কোনো ধরনের প্রভিডেন্ট ফান্ড এবং ন্যায্য পাওনা দেওয়া হয়।
হয়নি। ছাঁটাই হওয়া কর্মীদের ক্ষতিপূরণ দিতে বাংলাদেশ ব্যাংকের দেওয়া পরামর্শ উপেক্ষা করা হয়েছে। এই প্রসঙ্গে আইনজীবী জানান, শ্রম আদালতে মামলার পরও এই সকল কর্মী আলোচনার জন্য প্রস্তুত রয়েছেন। আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি BUBT এর স্থায়ী ক্যাম্পাসে কম্পিউটার প্রোগ্রামিংয়ের এশিয়া ঢাকা রিজনাল কন্টেস্ট পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে। BUBT এ নিয়ে চতুর্থবারের মতো আন্তর্জাতিক ইভেন্টের 2 দিনব্যাপী আয়োজনে সারা দেশ থেকে নির্বাচিত 313টি টিমের 939 জন প্রোগ্রামার অংশ নেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট, রানার আপ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন মাফিয়াদের কারণে অতীতে লাভের মুখ দেখেনি। মাফিয়া নির্মূল যত সহজ মনে করা হয় তা তত সহজ নয়। চট্টগ্রামে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের 48তম বার্ষিক সাধারণ সভায় তিনি এমন মন্তব্য করেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী দিনের বাংলাদেশ আগের মতো চলবে না, রাজনৈতিকদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। চট্টগ্রাম বিভাগীয় ব্যবসায়ী ফোরামের বাণিজ্য, অর্থনীতি ও বিনিয়োগ নিয়ে বাণিজ্য সংলাপ অনুষ্ঠানে তিনি কথা বলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়কে দেশের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন উপাচার্য প্রফেসর ডক্টর ASM আমানুল্লাহ। বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। 2025 সালে দেশের 1 নম্বর বেভারেজ ব্র্যান্ডের স্বীকৃতি পেয়েছে মোজো। ভোক্তাদের সাথে মোজোর দৃঢ় সংযোগের ফলে পরপর দ্বিতীয়বারের মতো এই মর্যাদাপূর্ণ সম্মাননা পেল জনপ্রিয় বেভারেজ ব্র্যান্ডটি। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত 17তম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মোজোকে এই সম্মাননা দেয়া হয়। ঢাকা 2 আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলীয় প্রার্থী আমানুল্লাহ আমান। তার পক্ষ থেকে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছ থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান ও সাধারণ সম্পাদক হাসমতুল্লাহ নবী। মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া নোয়াখালীর সেনবাগ উপজেলার জান্নাতুল আফরিনের পরিবারকে মানবিক সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষে অসহায় পরিবারের কাছে এই সহায়তা পৌঁছে দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তরুণ সমাজকে মেধা, দক্ষতা ও নৈতিকতার ভিত্তিতে গড়ে তুলে আগামীর আধুনিক ও বুদ্ধিবৃত্তিক রাষ্ট্র বিনির্মাণ করা হবে বলে মন্তব্য করেছেন ঢাকা 11 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর MA কাইয়ুম। কর্মসংস্থান সৃষ্টি ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার মাধ্যমে একটি শক্তিশালী বুদ্ধিবৃত্তিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব বলেও মনে করেন তিনি। উপমহাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক খান বাহাদুর আহসানুল্লাহ তার সমগ্র চিন্তা ভাবনার মধ্য দিয়ে একটি আলোকিত সমাজ গঠনের চেষ্টা করেছেন। সোমবার রাজধানীর বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সেমিনার হলে আহসানুল্লাহ সেন্টার ফর ইউনিভার্সাল হিউম্যানিটির আয়োজনে এক সেমিনারে বক্তারা এই কথা বলেন। এতে ভার্চুয়ালি যুক্ত হন ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ চৌধুরী। মুক্ত আলোচনা পরিচালনা করেন আহসানুল্লাহ সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা ইকবাল মাসুদ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শেষ করছি সংবাদ। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে গণমাধ্যমে আঘাত, জুলাই যুদ্ধের ওপরে আঘাত বলেছেন মির্জা ফখরুল। সরকারের ভেতর থেকে মব প্রশ্নের অভিযোগ রাজনৈতিক এবং নাগরিক সমাজের। ভোটার হতে 27 ডিসেম্বর আবেদন করবেন তারেক রহমান। দেশে আসা উপলক্ষে বাড়ানো হয়েছে নিরাপত্তা, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভিসা ইস্যু বন্ধ। কলকাতায় ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ। কেরালায় বাংলাদেশি সন্দেহে হিন্দু যুবক হত্যা। ভোটাধিকার কারো দয়া নয়, নাগরিক অধিকার বললেন প্রধান উপদেষ্টা। ভয়হীন একটি নির্বাচনের পরিবেশ নিশ্চিতের অঙ্গীকার। এবার খুলনায় দুর্বৃত্তের হামলার শিকার এনসিপির শ্রমিক নেতা মোতালেব শিকদার, মাথায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ। শুভরাত্রি।